অনেককাল আগে এক সম্রাট ছিলেন। তিনি এতই সাজতে গুজতে ভালোবাসতেন যে তার সব টাকা কড়ি কাপড় চোপড় কিনতেই শেষ হয়ে যেত। এদিকে সেপাই শান্ত্রীদের কি হাল হলো তাই নিয়ে এতটুকু মাথা ঘামাতেন না। থিয়েটারে কিংবা শিকারে যদি বা যেতেন, তাও শুধু লোককে তার নতুন পোশাক আশাক দেখাবার জন্যে। দিনের মধ্যে ঘড়ি ঘড়ি তিনি সাজ বদলাতেন। অন্য রাজা রাজড়ার বিষয়ে যেমন বলা হয়, মহারাজ মন্ত্রণা সভায় বসেছেন, এর বিষয়ে তেমন লোকে বলতো সম্রাট কাপড় ছাড়ার ঘরে বসে আছেন। মস্ত শহরে তার রাজধানী, সেখানে আমোদ আহ্লাদে লোকের সময় কাটত। কাজেই রাজসভায় নিত্য নতুন আগন্তুক আসত। একবার দুটো মহা দুষ্টু জোচ্চোর এসে বলল তারা কাপড় বোনে। সে এমনি চমৎকার সব রঙের আর জমকালো সব নকশার কাপড় যে ভাবা যায় না। তার উপর সে কাপড়ের নাকি একটা আশ্চর্য গুণ আছে। যারা নিজেদের পদের অযোগ্য কিংবা যারা আহাম্মক, তারা কেউ ও কাপড় চোখেই দেখতে পায় না। শুনেই সম্রাটের মনে হলো, তবে তো ওই কাপড়ের খাস পোশাক হয়। সেরকম পোশাক আমার যদি থাকতো, অমনি টের পেতাম আমার রাজ্যে কারা কারা তাদের পদের অযোগ্য, কারা কারা আহাম্মক, কারা চালাক। তাহলে এখনই ওই রকম কাপড় আমার জন্য বোনা হোক। তখন দুই তাঁতকে ডেকে মেলা টাকা কড়ি দেওয়া হলো, যাতে কাজ শুরু করতে দেরি না হয়। কয়েকদিন কেটে গেল। তারপর সম্রাট ভাবলেন, এবার তাহলে একবার গিয়ে দেখতে হয় কাপড় বোনার কত দূর হলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, যারা আহাম্মক কিংবা যারা নিজেদের পদের অযোগ্য, তারা কেউ তো ও কাপড় চোখে দেখতে পাবে না। সম্রাটের একটু যেন কেমন কেমন লাগলো। মনে মনে বললেন, তাই বলে আমার নিজের কোনো ভয় নেই, কিন্তু ব্যাপারটাতে নাক গলাবার আগে আর কাউকে পাঠিয়ে দেখাই উত্তম বলে মনে হচ্ছে। এদিকে শহর শুদ্ধ সব্বাই ওই কাপড়ের আশ্চর্য গুণের কথা শুনেছিল, আর সকলের মনেই বেজায় কৌতূহল, তাদের পাড়ার লোকেরা সবাই চালাক নাকি বোকা। খানিক চিন্তা করে সম্রাট বললেন, বুড়ো মন্ত্রী মশাই তো খুব বিশ্বাসী লোক, তাকেই পাঠানো যাক। কাপড়ের গুণ তার মতো আর কেই বা বুঝবে। তাছাড়া ওর কত বুদ্ধি বিবেচনা, ওর মতো যোগ্য ব্যক্তি আর কোথায় আছে। অগত্যা বুড়ো মন্ত্রী মশাই গেলেন, যে ঘরে সেই দুই ধড়িবাজ বসে শূন্য তাতে প্রাণপণ কাজ করছিল। তাই না দেখে বুড়ো মন্ত্রীর চক্ষু চড়ক গাছ। এর মানেটা কি? তাতে এক চিলতে সুতোও তো দেখতে পাচ্ছি না, কেন? তাই বলে অবশ্যই মুখে কিছু বললেন না। দুই জোচ্চোর খুব খাতির করে তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, নকশা পছন্দ কিনা, রং ভালো হলো কিনা, এই সব জিজ্ঞাসা করে আর শূন্য তাঁতের দিকে দেখায়। বেচারা মন্ত্রীমশাই খুব মনোযোগ দিয়ে দেখেও তাতে কিছু দেখতে পেলেন না। অবশ্যই তার একটা উত্তম কারণও ছিল, যেহেতু তাতে কিছুই ছিল না যে দেখবেন। মন্ত্রী ভাবলেন, এও কি সম্ভব যে আমি একটা আহাম্মক? আগে তো কখনো সেরকম মনে হয়নি। আর যদি হয়েই বা থাকি, তাই সে কথা তো কাউকে জানানো চলবে না। নাকি আমি আমার পদের অযোগ্য, তাও তো লোকের কাছে বলা যায় না। না, কাপড়টা যে চোখে দেখতে পাচ্ছি না, সে কথা আমি কোনো মতেই স্বীকার করব না। কাজের ভান করতে করতে এক বেটা বলল, কই মন্ত্রী মশাই, কাপড় পছন্দ হলো কিনা কিছু বলছেন না যে? চোখে চশমা এঁটে তাঁতের দিকে তাকিয়ে মন্ত্রী বললেন, বাহ বাহ, চমৎকার হয়েছে, যেমনই নকশা তেমনই রং। যাই, সম্রাটকে এখনই বলে আসি যে আমার মতে কাপড় বড়ই উৎকৃষ্ট। দুষ্ট লোক দুটো বলল, তাহলে আমরা অতিশয় বাধিত হই। এই বলে সেই নেই কাপড়ের রঙের নাম, নকশার বিবরণ ইনিয়ে বিনিয়ে বিস্তারিত বলল। মন্ত্রীমশাই কান খাড়া করে সব শুনে নিলেন, যাতে সম্রাটের কাছে হুবহু বর্ণনা দিতে পারেন। শেষে তাঁতিরা আরো কিছু রেশমি সুতো, সোনার তার চেয়ে নিল। কাজ শেষ করতে নাকি ও সব লাগবে। যা পেল তার সবটাই অবশ্যই পত্রপাঠ নিজেদের থলিতে ভরে ফেলল। তারপর শূন্য তাতে আবার খুব যত্ন করে কাজে বসে গেল। এরপরে সম্রাট আরেকজন সভাসদকেও পাঠিয়েছিলেন। কদ্দূর কি হলো
কবে নাগাদ শেষ হবে এইসব জেনে আসতে। সে লোকটারও মন্ত্রীমশাইয়ের দশা হলো। ঘুরে ফিরে তাঁত পরীক্ষা করে সেও খালি কাঠামো ছাড়া কিছুই ছাই দেখতে পেল না। লোক দুটোর রকম সকম দেখে মনে হলো যেন তারা কতই কাপড় বুনছে। তারা বলল, কি মশাই, মহামান্য মন্ত্রীবরের মতো আপনারও কি কাপড় পছন্দ হলো? এই বলে আবার তারা কাপড়ের মন গড়া রং আর নকশার বর্ণনা দিল। সভাসদ ভাবল, আহাম্মুক নই এটা ঠিক, তবে কি আমি আমার এই লাভের পদের যোগ্য নই নাকি? সে তো বড়ই অদ্ভুত কথা। যাই হোক গে, কাউকে কিছু বলা হবে না। তখন সেও ওই অদেখা কাপড়ের তারিফ করে বলল যে, রং নকশা দুই খাসা। তারপর সম্রাটের কাছে ফিরে গিয়ে বলল, সম্রাট বাহাদুর, ওরা যে কাপড় বুনছে তার তুলনা নেই। সম্রাট নিজের খরচায় ফরমায়েশি কাপড় করাচ্ছেন। শহর শুদ্ধ সবাই তাই নিয়ে বলাবলি করতে লাগলো। এতদিন পরে সম্রাটের শখ হলো তাঁতে চড়া অবস্থাতে তিনিও ওই বহুমূল্য কাপড় দেখে আসবেন। কয়েকজন বাছাই করা সভাসদ সঙ্গে নিয়ে, তাদের মধ্যে আগে যারা কাপড় দেখে তারিফ করেছিলেন সে দুই মহাশয় ছিলেন। সম্রাট গেলেন জোচ্চোর দুটোর কাছে। যেই তারা টের পেল স্বয়ং সম্রাট এসেছেন, অমনি তারা যেন কতই না কাজে ডুবে রইল। অবশ্যই আসলে একটা সুতোও চালানো হলো না। আগেকার দুই মহোদয় বললেন, কি অপূর্ব কাজ দেখেছেন, একবার একটু তাকিয়ে দেখুন সম্রাট, কি বা নকশার চাতুরি, কি বা রঙের বাহার। এই বলে তারাও সেই শূন্য কাঠামো দেখাতে লাগলেন। মনে মনে তাদের ধারণা আর সবাই নিশ্চয়ই কারিগরদের অপূর্ব কাজ দেখতে পাচ্ছে। সম্রাট এদিকে মনে মনে বললেন, এ আবার কি হলো, আমি যে ছাই কিছুই দেখতে পাচ্ছি না। তবে কি আমি একটা আহাম্মক, নাকি আমার পদের অযোগ্য? এর চেয়ে খারাপ আর কি হতে পারে? ওহে, খাসা কাপড় বুনেছ, তোমাদের শিল্পকর্ম আমি সমূহ অনুমোদন করছি। এই বলে প্রসন্ন হেসে সম্রাট চোখ বাগিয়ে শূন্য তাঁতটি দেখতে লাগলেন। দুজন সভাসদ যে জিনিসের এত প্রশংসা করল সেই জিনিস তিনি মোটে চোখেই দেখতে পাচ্ছেন না, এ কথা তো কোনো মতেই স্বীকার করা যায় না। এদিকে অনুচররাও তাকিয়ে চোখ ব্যথা করে ফেলল যদি কিছু দেখতে পাই, কিন্তু সেগুড়ে বালি। তা হোক গে, তবু তারা এক বাক্যে বলে উঠল, আহা কি সুন্দর। সবাই মিলে সম্রাটকে পরামর্শ দিল যে কয়েকদিন পরেই শোভাযাত্রা হবে, তখন সম্রাট যেন এই নতুন পোশাক পরে বাহার দেন। চারদিক থেকে রব উঠল, চমৎকার, খাসা, এমন হয় না। সকলের মনেই যেন একটা অস্বাভাবিক রকমের ফুর্তি, সম্রাটেরও। ধড়িবাজ দুটোকে তিনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্মান দিয়ে ভূষিত করলেন। জামার বোতামে আটবার জন্য রং চঙে রেশমি ফিতে আর সম্ভ্রমশালী তন্তুবাই উপাধি দান করে ফেললেন। শোভাযাত্রার আগের দিন দুই জোচ্চোর 16টা বাতি জেলে সারা রাত জেগে কাটালো, যাতে সবাই দেখতে পায় সময় মতো সম্রাটের পোশাক শেষ করতে তারা কত না ব্যস্ত। ভাব দেখাতে লাগলো যেন এই তাঁত থেকে কাপড় নামালো, এই শূন্যে কাঁচি চালিয়ে জামা কাটা হলো, এই বিনি সুতোর ছুঁচ দিয়ে সেই জামা সেলাই হলো। অবশেষে তারা বলল, এই দেখুন মশাইরা, সম্রাটের পোশাক প্রস্তুত। তারপর সভার হোমরা চোমরাদের নিয়ে সম্রাট এলেন। তাঁতিরা শূন্যে খালি হাত তুলে যেন কত কি দেখালো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই নিন সালোয়ার, এই গায়ের শাল, এই ধরুন জোব্বা। সমস্ত কাপড় চোপড় মাকড়সার জালের মতো হালকা, গায়ে দিলে মনে হবে কিছুই পরা হয়নি। সেখানেই তো কাপড়ের আসল গুণ। সভাসদরা বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। যদিও কেউ একটা সুতো পর্যন্ত চোখে দেখতে পাচ্ছিল না। তখন লোক দুটো বলল, এবার সম্রাট যদি অনুগ্রহ করে আয়নার সামনে এসে কাপড় ছাড়েন, তাহলে নতুন পোশাক পরিয়ে দেই। সম্রাট অমনি কাপড় চোপড় ছেড়ে ফেললেন, আর জোচ্চোর দুটো তাকে নতুন পোশাক পরাবার ভান করতে লাগলো। সম্রাটও এপাশ ওপাশ ঘুরতে ফিরতে লাগলেন, যেন আয়নায়
তার নতুন পোশাকের বাহার দেখছেন। সবাই চেঁচাতে লাগলো, বা বা, নতুন পোশাক পরে সম্রাটকে কি চমৎকারই না দেখাচ্ছে, গায়ে কেমন খাপে খাপে বসেছে, আহা আহা, কি নকশা, কি রং, একেই বলে রাজার যোগ্য পোশাক। প্রধান উদ্গাতা ঘোষণা করলেন, শোভাযাত্রার সময় হলো, সম্রাটের ছত্রধররা অপেক্ষা করছে। সম্রাট বললেন, আমিও প্রস্তুত, আমার নতুন পোশাক গায়ে ঠিক লেগেছে তো। এই বলে আরেকবার আয়নার সামনে ঘুরলেন ফিরলেন, যেন পোশাক দেখছেন। শয়ন মন্দিরের যারা কর্মাধ্যক্ষ, তাদের কাজ সম্রাটের পোশাকের মাটিতে লুটানো ঝালরটি তুলে ধরা। তারা কেউ ছাই কিছুই দেখতে পাচ্ছেন না, তবু মাটি খামছে কি যেন তুলে নিয়ে ধীরে ধীরে এগুতে লাগলেন। তারা কেউই মানতে রাজি নন যে হয় তারা আহাম্মক, নয় তাদের পদের অযোগ্য। এইভাবে রাজধানীর রাজপথ দিয়ে উঁচু রাজছত্রের নিচে সম্রাট শোভাযাত্রা করে চললেন। যারা পথে দাঁড়িয়েছিল আর যারা পথের ধারের জানলায় ভিড় করেছিল, তারা সবাই গলা ছেড়ে চেঁচাতে লাগল, সম্রাটের নতুন পোশাকের কি বাহার, আহা, ঝালরটি কি চমৎকার, শালের বুলটি কি মানিয়েছে। এক কথায় বলতে গেলে কেউ মানতে রাজি নয় যে পোশাক টোশাক কিছুই দেখতে পাচ্ছে না। মানলেই তো সবাই জানবে হয় তারা আহাম্মক, নয় তাদের পদের অযোগ্য। সম্রাটের এত কাপড় চোপড়ের কোনোটাই এবারের মতো আলোড়ন সৃষ্টি করেনি, এটা নিশ্চিত। হঠাৎ একটা ছোট ছেলে বলে উঠল, ও কি, সম্রাটের যে গা খালি। তার বাপ বলল, শোনো শোনো, সরল মুখের কথা শোনো। অমনি কথাটা চারদিকে রটে গেল। অবশেষে সবাই বলতে লাগলো, আরে তাই তো, সম্রাটের যে গা খালি। ততক্ষণে সম্রাট নিজেও বুঝেছেন কথাটা ঠিক, বেজায় বিরক্তও হয়েছেন। তবু তার মনে হলো যে তাই বলে শোভাযাত্রা বন্ধ করা যায় না। আর শয়ন মন্দিরের কর্মাধ্যক্ষরাও অতি যত্ন সহকারে ঝালরটি তুলে নিয়ে চললেন। অবশ্যই ঝালর বা পোশাক টোশাক আসলে কিছুই ছিল না।